এদিকে তো মামির আর আমার অশান্তি চলতেছে। মামি আমার ছেলেকে আমার কাছে আসতে দিচ্ছে না, আর আমি মামির উপরে রাগ কেন সেই রকম করতেছে। অপরদিকে জিসানের সাথে যেটা হয়েছে, ওর বাসায় গিয়ে যখন জানাইছে ওর মাকে যে এরকম এরকম, আগে থেকে তো আমার ছবি কয়েকবারই দেখাইছে, তারা আমাকে পছন্দ করছে, আন্টি ওর বড় বোন সবাই পছন্দ করছে। তো ওনাকে বলছে যে হ্যাঁ, ওকে আমি বিয়ে করতে চাই, এখন একটা সমস্যা আছে। তখন জিসানের হচ্ছে ওর বড় বোনের সাথে খুব ভালো সম্পর্ক, যেহেতু ও ভাবছে কি যে এটা তো কোনো ব্যাপারই না, ঠিক আছে আমি যদি ছেলেটাকে পরিচয় দিতে পারি তাহলে ফ্যামিলির কি সমস্যা, এরকম কিছু। তো ওর বড় বোনকে বলছে আপু একটু বাসায় কথা আছে। তো যে জিসানের বাবা তাকে কোনো কিছু বলে না, তো তার মাকে আর ওর বোনকে একসাথে করে তখন ও বলছে যে এরকম এরকম আমি যে ভাবনাকে পছন্দ করি, আমার পুরো কাহিনীটা শোনাইছে, এরকম হয়েছে এখানে। তো জিসানের যে বোন তার আবার বেবি হয় না, বিয়ের প্রায় 5 বছর হয়ে গেছে। তো সে বলতেছে আহারে আমার একটা বাচ্চা হয় না, দেখো বাচ্চাটা হচ্ছে এরকম অবহেলায়। তো সে তখন আর বলে নাই যে আমার মামির কাছে আমার বাচ্চাটা, সে বলছে যে বাচ্চাটা এখন গ্রামে কারো কাছে থাকে, আমি বিয়ের পরে বাচ্চাটাকে নিয়ে আসতে চাই। তো এটা শোনার পরে প্রথমত জিসানের মায়ের রিয়াকশন এরকম ছিল যে বাচ্চাটা নিয়ে আসা তো অনেক দূরে থাক, এই ধরনের মেয়েকেই তো আমি কোনোদিন আমার বাড়িতে আনবো না, এই মেয়েকে আমি বউ বানাবো না, এরকম। তো প্রথমে তো জিসানের বোনও রিয়াক্ট করছে যে কেন হচ্ছে তুই এই মেয়েকে বিয়ে করবি, তোর জন্য কি মেয়ের অভাব পড়ে গেছে, ওর চেয়ে সুন্দরী মেয়ে তোকে বিয়ে করাবো। কিন্তু সে ওর বোনকে অনেক বোঝায় যে আপু আমি এত বছর যাবো তোকে আমি ভালোবেসে ফেলছি, আর আমি ওকেই চাই বিয়ে করতে, আর সমস্যা কী, ওর জীবনটাও সুন্দর হইলো, পাশাপাশি আমিও আমার ভালোবাসার মানুষটা পাইলাম। এরকম অনেক কিছু বোঝানোর পরে বড় আপু বলে যে আচ্ছা ঠিক আছে আমি মাকে বোঝাবো। কিন্তু এত তো সহজ না সব কিছু যে বুঝাইলে বোঝা যাবে। আর একটা তাদের একটাই কথা ছিল যে মেয়েটা যদি ডিভোর্সিও হইতো তখন মেয়েটাকে বিয়ে করাইতাম, অন্ততপক্ষে সমাজের মানুষের চোখে এটা কোনো খারাপ কিছু হতো না, যে ঠিক আছে ডিভোর্স হয়ে গেছে, বাচ্চাটা মায়ের কাছে থাকতেছে, বাচ্চাটাকে আমরা পালতেছি, এটা আরও একটা ভালো বিষয় হতো যে ওনার ছেলে এরকম একটা ছেলেকে পালতেছে। বাট এখন হুট করে কার বাচ্চা, সেই কথাটা যখন বলতে যাবে বাচ্চাটা কোত্থেকে আসলো আনম্যারিড একটা মেয়েকে বিয়ে করে, এই কথাটা কিভাবে সমাজের মাঝে আর কি উপস্থাপন করবে। সবারই নিজস্ব একটা ইমেজ আছে সমাজ, আর সমাজের মানুষের কাছে অবশ্যই না বলতে গেলেও নিজের আত্মীয় স্বজনের কাছে তো প্রশ্নের সম্মুখীন হইতেই হবে। তো তারা এটা ওকে বোঝাচ্ছিল জিসানকে, ওর মা আর বোন, আর জিসান বোঝাচ্ছিল আমি হচ্ছে কোনো আত্মীয় স্বজন কোনো সমাজের মানুষজনের তোয়াক্কা করি না, আমি যাকে ভালোবাসি সে আমার সাথে থাকলেই হলো, তোমরা আমাকে সাপোর্ট করো। তখন সে তার মাকে বলে আমি তোমাদের কাছেও আসতাম না, ওকে আমি একাই বিয়ে করে থাকতাম ওকে নিয়ে, কিন্তু ও বলছে যে তোমাদের ছাড়াও বিয়ে করবে না, ওদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় বিয়ে করতে হবে, এরকম, এই জন্য আমি তোমাদের কাছে বলতে আসছি। তো তখন যে জিসানের আম্মা ভাবে যে জিসানের সাথে হয়তো আমার অনেক দিনের সম্পর্ক, আমি তার ছেলেকে পটায় পাটায় বলছি যে আমি আমার ছেলে নিয়ে এখানে থাকতে চাই, এরকম কিছু একটা। এখন সে তো আর তার ছেলে কি করতেছে আমার জন্য এগুলো জানে না। তো প্রথমে সবাই এরকম রিয়েক্ট করে, বাড়িতে সে প্রতিদিন মানে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, দোকানে যায় না, অনেক মানে অস্বাভাবিক আচরণ করে, নর্মাল যেরকম থাকে যেরকম করলে হয়তো ওনার মা মেনে যাবে এগুলোতে। তো এই কারণে হচ্ছে উনি ওরকমভাবে আমাকে 15 দিন চলে যায়, কিছু জানাইতে পারে না। এরপরে সে ওনার বাড়িতে এরকম 15-20 দিন থাকে। তারপরে ওনার মাকে যতবারই বলে ততবারই ওনার মা বলে তোমার যা খুশি করতে পারো, আমরা হচ্ছে এই মেয়েকে কোনোদিনও বিয়ে করাবো না, ছেড়ে দাও, মেয়েকে আস্তে আস্তে ভুলে যাবা, কোনো কিছুই চিরস্থায়ী না, কিছুদিন পরে দেখবে এমনিতেই মেয়েকে ভুলে গেছো, একটা সুন্দর মেয়ে বিয়ে করাবো তখন এই মেয়েকে ভুলে যাবা, এরকম তার ফ্যামিলি থেকে এটা বলতে থাকে। তখন সে একটা ডিসিশন নেয় জিসান যে আমি হচ্ছে এই বাড়ি ছেড়ে চলে যাব, তাইলে আমার মা বাবা হয়তো বা, একমাত্র ছেলে যেহেতু একটা অন্যরকম দুর্বলতা তো থাকেই, পাশাপাশি এখন অবধি কিন্তু তার বাবাকে তার মা এই বিষয়ে কিছু বলেই না, আর কীভাবে বলবে, এটা কি কোনো বলার মতো কথা। তো সে ওইভাবে তার বাবাকে কিছু জানায় নাই, কিন্তু হঠাৎ করেই 15-20 দিন পরে সে মানে বাসা থেকে চলে গেছে কাপড় টাপড় নিয়ে। তো সে হচ্ছে কিছুদিন পর পরে জিসান হচ্ছে ট্যুরে যায় বাইক নিয়ে ফ্রেন্ডের সাথে, বড় জোর 1 সপ্তাহ বাইরে থাকে, এরকমও হয় মাঝে মাঝে। তো তার মা প্রথমে ভাবে যে হয়তো বা ট্যুরে গেছে, যে এমনিতে মন খারাপ বা এতদিন যাবত এরকম করতেছে। তো এটা ভেবেই তার মা তত বেশি মানে গর্জ করে না, তার বোন ফোন দেয়, সে কারো ফোন রিসিভ করে না, ফোন বন্ধ করে রাখে। তো সবাই ভাবে যে আচ্ছা ঠিক আছে ছেলেটা হয়তো বা এরকম হচ্ছে, মন খারাপ, ঠিক হয়ে যাবে, কয়দিন আর বাইরে থাকবে। অপরদিকে জিসান যেটা করে, সে করে কি যে গিয়ে ওর যে ব্যাচেলার ফ্রেন্ড আছে ওদের বাসায় গিয়ে উঠে ওইখান থেকে, এখন সে জীবনে তো কোনো চাকরি বাকরি করে নাই, যতই তার সার্টিফিকেট থাকে অভিজ্ঞতা তো কিছুই নাই, মোটামুটি বাবার ব্যবসা সামলানো ছাড়া কিছুই করে নাই, আর হাত খরচের টাকা বাড়ি থেকে 2-4 হাজার টাকা নিয়ে বের হয়েছে, এতটুকুই, ওইরকম ব্যাংক ব্যালেন্সও নিজের নামে কিছুই নাই, দোকান থেকে টাকা নিয়ে চলে, বা বাবার আড়ত থেকে, বাবার কাছ থেকে চেয়েছে, মার কাছ থেকে, বড় বোনের কাছ থেকে, সবাই খুব আদরের, সেই কারণে তার কাছে নিজস্ব বলতে কিছুই নাই।
তখন সে চলবে কি দিয়ে? তখন সে তার বাইকটা নিয়ে তোকে বের হয়েছে বাসা থেকে, বাইক দিয়ে যে রাইড করানোর যে কাজ থাকে, যাত্রী না যাতায়াত করানোর, সেটা করে এবং ওটা দিয়ে নিজে চলতে থাকে। তো এভাবে যখন 1 সপ্তাহ 10 দিন হয়ে যায়, তখন তার ফ্যামিলি থেকে দেখে যে সে আসতেছে না, সে ফোন খোলা বাট কারো ফোন রিসিভ করতেছে না। প্রায় এরকম 15-20 দিন পরে সে তার বোনের ফোন রিসিভ করে জানায় সে আর বাড়িতে ফিরবে না যদি না আমাকে বিয়ে করানো হয়। তো এটাতে তার মা যতই মুখে মুখে বলুক যে না, বাড়িতে না ফিরুক, এই মেয়েকে কোনোদিন বিয়ে করবেন। এখন যখন 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে, তখন তো তার বাবা বারবার জিজ্ঞেস করতেছে যে জিসান কোথায়, ফোন দেয়, জিসান ফোন ধরে না, তো জিসান কোথায় গেছে, জিসান কোথায় গেছে। তার মাকে জিজ্ঞেস করতে করতে তখন তার মা একদিন খুব ভেঙে পড়ে, কান্নাকাটি করে বলে দেয় যে এরকম এরকম ও এরকম একটা মেয়েকে বিয়ে করতে চায়, এখন হচ্ছে কিভাবে এই মেয়েকে বিয়ে করবে, এই জন্য রাগ করে বাসা থেকে চলে গেছে। তো তাদের ধারণা সম্পূর্ণ আমার উপরেই আসে যে আমি তার ছেলেকে এরকম করছি। তো তারা তো একাধারে আমাকে গালিগালাজ দিচ্ছে, সেটা অন্যরকম বিষয়। তো তার বাবা ফোন দিতে থাকে, সে ফোন ধরে না। তো তার বাবাও বলে যে না ধরলে না ধরুক, না আসলে না আসুক, কিছু হবে না এরকম। তো মুখে যত কিছুই বলুক, একমাত্র ছেলে। তো যখন প্রায় 2-2.5 মাস 3 মাস হয়ে যায়, ওনারা জানতো যে আমি হচ্ছে হৃদয় ভাইয়ের বোন, এটা ওনারা জানতো। এবং আমি আমার মামিদের বাসা থাকে, এগুলোও জানে। বড় আপু যে জিসানের যে বোন, সে জানে, বাট আমাকে কখনো দেখে না বা আমাদের ফ্যামিলি সম্বন্ধে ওইরকম কোনো ধারণা নেই, বা আমার যে বাবা নাই, আমি মামাদের বাড়িতে বড় হয়েছি, এগুলোও তারা কিছুই জানে না। জাস্ট আমার ছবি দেখছে এবং আমি ঢাকায় থেকে পড়াশোনা করতেছি, এইটুকু এখন জানে। তো এভাবে প্রায় 2-2.5 মাস 3 মাস পরে অনেক বোঝায়, বাট জিসান হচ্ছে আর বাড়িতে আসে না, বলে না আমি এভাবেই থাকবো, আমি আর বাড়িতে আসবো না, তোমরা বাড়ি আর সমাজ মান সম্মান এগুলো নিয়ে থাকো। আর তখন তারা ভাবে কি হয়তো জিসান আমাকে বিয়ে করে ফেলছে, এরকম কিছু একটা। তো খোঁজ খবর নেয় সে কোথায় আছে, অনেক খোঁজাখুঁজি করতে করতে জানতে পারে তার ছেলে এত কষ্টের কাজ করতেছে রৌদ্রের মধ্যে বাইক দিয়ে, তারপরে আবার হচ্ছে ব্যাচেলার বাসায় থাকতেছে, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা তো ওইরকমভাবে থাকেও না ব্যাচেলারদের বাসায়। তো এটাতে তার মা খুবই ভেঙে পড়ে। তখন তারা বুঝতে পারে যে হয়তো বা আমাকে এখনও বিয়ে করে নাই। তো এরকম করতে করতে প্রায় 3-3.5 মাস চলে যাওয়ার পরে ওর মার খুব শরীর খারাপ হয়। শরীর খারাপ থেকে ওনার মাকে হসপিটালে ভর্তি করতে হয়, এরকম একদম খাওয়া দাওয়া করে নাই, টেনশন করতে করতে। তো 2-3 দিন হসপিটালে থাকে। তো বড় আপু ফোন করে জানায় যে মা অসুস্থ। তখন সে হাসপাতালে এসে তার মাকে দেখে যায় দূর থেকে, মায়ের সাথে সরাসরি দেখা করে না। সেটাতে তার মা আরও কষ্ট পায়। পরবর্তীতে তার মা যখন সুস্থ হয়ে বাসায় আসে, এর মাঝে মামির সাথে তো 3 মাস 3.5 মাস সময়ের মাঝে আমার আর মামির সম্পর্কটা মোটামুটি নর্মাল, বাট কোথাও একটা আমার মামির মনে এখন মানে আমার জন্য একটা বিরক্তি আমি দেখতে পাই। বা বলে না মুখে কিছু, বাবু আমার কাছে আসে, এখন আমার সাথে ঘুমায় থাকে, আগের মতো কিছুটা হয়েছে। এটা এখন আমার আর মামির মাঝে মনে কোথাও একটা দূরত্ব চলে আসছে, এরকম মনে হয় আমার কাছে। যাই হোক, আমি আমার মতো পড়াশোনা করতেছি, দিন চলতেছে। আর জিসান হচ্ছে আমাকে হঠাৎ মানে 4-5 দিন 10 দিন পরে একদিন ফোন করে 2-4-5 মিনিট কথা বলে, কেমন আছি, কী করতেছি। বিয়ে নিয়ে এখন আর কিছু বলে না যে হ্যাঁ বিয়ে করবো বা আমি বাড়িতে মানুষ পাঠাবো, এটা সেটা কিচ্ছু বলে না। বিয়ে শাদী নিয়ে আমাকে কেমন আসো, কী করতেছো, হ্যান ত্যান, পড়াশোনা কেমন চলতেছে, খোঁজ খবর নিয়ে রেখে দেয়। তো আমিও এটাতে একটা স্বস্তি ছিলাম যে আচ্ছা ঠিক আছে, বিয়ে শাদীটা আপাতত বন্ধ আছে, আমি আমার ছেলের সাথে থাকতে থাকি। এরপরে জিসানের বড় বোন হচ্ছে হৃদয় ভাইকে ফোন করে হৃদয় ভাইকে বলে যে তোমার মামির বাসাটা একটু দেখায় দাও, আমরা হচ্ছে ওখানে যাব। তো হৃদয় ভাই যেহেতু জানে আগে থেকে যে আমাকে হচ্ছে পছন্দ করে জিসান, বাট যে সে তার মাকে বলছে যে এই বিষয়টা কেউ জানে না, ওর মামা মামি ছাড়া কেউই জানে না, তো তোমরা এটা নিয়ে ওরকম ঘাটাঘাটি করো না, ভেঙে সব। তার বোন হচ্ছে সব কিছু জানে, যেটা সবার চোখের আড়ালের জন্যই আমি ঢাকায় আসছি, এরকম জানে সবাই। তো যার কারণে হৃদয় ভাইকে আর কিছু বলে না, হৃদয় ভাইকে জাস্ট বলে যে তোমার মামির সাথে দেখা করতে চায়। তো হৃদয় ভাইয়ের ধারণা থাকে যে মনে হয় বিয়ের কথা বলতেই যাবে, ওর মা যেহেতু যেতে চাচ্ছে। তো সে আর যে জিসান ভাইয়ের যে বড় বোন, উনি আর জিসান ভাইয়ের আম্মা মামিদের বাসায় আসে। তো ওনারা বিকেলে আসছে, আমি তো বাসায় আস্তে আস্তে 7টা-8টা বেজে যায়। তো ওনারা বিকেলে এসে মামির সাথে কথা টথা বলে চলে যায়। হ্যাঁ, এরপরে এখন আমি তো ওনার আম্মাকে চিনি না। আমি যখন বাসায় আসি তখন তারা দেখি বাইরে, তারা মানে দরজা খোলা, আমি জুতা পরতেছি, আমি সিঁড়ি দিয়ে উঠতেছি। তখন মামি তাদের বিদায় দিল। দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে বাইরে থেকে মামি বলল যে এই যে আমার ভাগ্নি, সে দেখাইলো। তখন আমি সালাম দিলাম, আমার দিকে বেশ কিছুক্ষণ তাকায় রইলো, দেখলাম। এরপর আমি ভেতরে ঢুকে গেলাম, তারা চলে গেল। পরে জিজ্ঞেস করলাম কে এটা মামি, বললো পাশের বাসার এক আন্টি। ঠিক আছে। এরপরে তারা এসে মামিকে যেটা বলল, তারা
মানে জিসান ভাইয়ের আম্মা মামির কাছে আবদার করলো যে ঠিক আছে আমার ছেলেটা এরকম করতেছে আপনার ভাগ্নির জন্য, এখন আপনার ভাগ্নির সাথে যে খারাপ কিছু যদি হয়ে থাকে সেটা তো হচ্ছে আর সমাজের মানুষ দেখে নাই, বাট বাচ্চাটা যদি সাথে থাকে এই বাচ্চাটা কোথা থেকে আসলো, বাচ্চাটা কার, এটা তো অবশ্যই জানতে চাইবে মানুষ। তখন হচ্ছে আমরা কি বলবো বলেন, আপনার ভাগ্নি যে এরকম আবদার করলো আমার ছেলের কাছে, এগুলো কেন করলো, বা আমার ছেলেটাকে ছেড়ে দিতে বলেন। প্রথমে তো এগুলো বলছে যে আমার ছেলেটাকে আপনার ভাগ্নিকে ছেড়ে দিতে বলেন, ওকে আমরা বিয়ে করাই। তখন আমার মামি হচ্ছে বিস্তারিত বিষয়টা ভেঙে চুরে ওনাদেরকে বোঝায় যে আমার ভাগ্নির এখানে কোনো দোষ নেই, আপনার ছেলে আমার ভাগ্নির পেছন পেছন ঘুরতেছে আর ও আরও বিয়ে করতে চায় না, ওরা কান্নাকাটি করতেছে বিয়ে করবে না এই জন্য। তো সেখান থেকে তারা বুঝতে পারে যে না, তার ছেলেই আমার প্রতি অবসেসড। তো সেই জায়গা থেকে তারা আমার মামিকে এরকম বোঝায় যে আপনারা এরকম কিছু একটা করেন যাতে বাচ্চাটা হচ্ছে, তারা তো জানে যে বাচ্চাটা হচ্ছে গ্রামের বাড়িতে, তো মামি আর আগ বাড়ায় বলে না যে বাচ্চাটা তো আমার কাছে আমিই রাখবো, সে জাস্ট শোনে, সে খুব বুদ্ধিমতী একজন মহিলা, সে তাদের কথাগুলো জাস্ট শুনতেছিল তারা কি বলতে চায়। তখন জিসান ভাইয়ের আম্মা বলে যে ওর যে বাচ্চাটা, ওর ছেলেটাকে বলেন গ্রামের বাড়িতে যার কাছে আছে সেখানেই থাক, আমরা প্রতি মাসে প্রয়োজনে খরচের টাকা দিয়ে দিব, কিন্তু ওর বাচ্চাটা হচ্ছে আনার দরকার নাই, আমরা ওকে বিয়ে করে। এখন ঢাকার মানুষ বা আমাদের আত্মীয় স্বজন বা আপনাদের আত্মীয় স্বজনে যে ব্যাপারটা জানে না, বাইরের মানুষ তো আর জানে না, আমরা জানছি ঠিক আছে, ওকে আমরা বিয়ে করাইতে কোনো সমস্যা নেই, বাট বাচ্চাটা হচ্ছে আপনারা বলেন যে গ্রামে যার কাছে আছে সেখানে থাকবে, আমরা জিসান ওকে প্রতি মাসে খরচের টাকা দিয়ে দেবে, এটা আপনার ভাগ্নিকে রাজি করান। এবং ব্যাপারটা ওনারা এরকমভাবে মানে দুজন মিলে পরে উনি এটা বলে তো চলে গেছে। মামি বলছে ঠিক আছে আমরা ব্যাপারটা দেখতেছি, যদি বাচ্চাটাই সমস্যা হয় যে বাচ্চাটা না নিলে আপনাদের কোনো সমস্যা নেই ওকে বিয়ে করাতে, তাহলে আমরা বাচ্চাটার ব্যবস্থা করতেছি, এরকম মামি ওনাদেরকে বোঝায়া দেয়। তো ওনারা চলে যায়। ওনারা গিয়ে আবার হচ্ছে জিসানকে ফোন দেয় নাই, কারণ জিসানকে ফোন দিলে জিসান আবার বুঝে যাবে যে তাদের কারণে আমি আমার বাচ্চাকে ছেড়ে দিচ্ছি, আর আমাকেও জানানো হয় না যে এটা জিসানের বাবা মা, মানে এত পরিমাণ বুদ্ধিমতী আমার মামি। যাই হোক, তখন হচ্ছে রাত্রের বেলা মামা আসার পরে তারা দুই স্বামী স্ত্রী মিলে ব্যাপারটাকে বসে ডিসকাস করে অনেক সময় পর্যন্ত। ডিসকাস করার পরে তারা বোঝে যে ঠিক আছে এখন আমাকে কি বলবে। তো ওই দিন আর কোনো রকম আমাকে কিছু জিজ্ঞেস করে না। আমি মামিকে আরেকবার জিজ্ঞেস করলাম যে পাশের বাড়ির আন্টিরা কেন আসছিল, বলে এমনিতে আসছিল বাসায় ফ্ল্যাট দেখতে, আমাকে আগে পরিচিত তো এই জন্য বাসায় আসছে। ওটা নিয়ে আমি আর মাথা ঘামাই না। পরদিন সারাদিন চলে যায়। পরদিন রাত্রে মামা আর মামি দুইজন মিলে আমাকে হচ্ছে আমার রুমে গেছে, দুইজন মিলে আমার রুমে গিয়ে আমি জাস্ট মাঝে বসা, দুইজন আমার দুই পাশে বসে আমাকে মামা আমার মাথায় হাত বুলাইতেছে আর বলতেছে যে মা তোরকে একটা জিনিস বলতে আসছি, তুই কথা দে আমাদের ফিরাবি না, এরকম এটা সেটা অনেক কিছু অনেক ধরনের কথা বলে। তো আমি কোথাও একটা ফিল করছিলাম যে আমার বাচ্চাটাকে চাওয়া ছাড়া তাদের আমার কাছে চাওয়ার আর কী থাকতে পারে। তো আমি বললাম বলো মামা, কোনো সমস্যা নাই, নির্দ্বিধায় বলতে পারো। তখন মামি খুব কান্নাকাটি করে একদম আমাকে বলতেছে যে আমি কোনোদিন মা হতে পারবো না, ডাক্তার বলছে, তুমি তো দেখতেছো আমার বিয়ের প্রায় 6 বছর বয়স, এখন আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, তো তুমি তোমার ছেলেটাকে একেবারে কাগজে কলমে লিখে তুমি বাঁধনকে আমাকে দিয়ে দাও। তো আমার যে বাঁধনকে দিয়ে দাও এটা তো আমি অনেকদিন যাবতীয় শুনতেছিলাম বা আমার মাথায় ব্যাপারটা ছিল, কিন্তু মামি যে বাচ্চা কাচ্চা হবে না এই ব্যাপারটা তো আমি বাসায় থেকে কোনোদিন শুনলাম না। এটা আমার কাছে ভীষণ অবাক লাগলো। তারপরেও মানে বিশ্বাস করে ফেললাম, কারণ তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ বিশ্বাস করি, তারা আমাকে কোনোদিন মিথ্যা বলবে সেটা আমি কল্পনাতেও ভাবতে পারি না। তো বলার পরে আমি চুপ করে রইলাম। তো মামি বলতেছে দেখো আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক কিছু করছি, আমি চাই নাই ব্যাপারটা কখনো বাইরে আসুক, সবাই আমাকে দোষারোপ করুক, বন্ধা বলুক, এই জিনিসগুলো আমি চাই নাই, এই কারণে আমি বাইরে আনি না। এখন তো তুমি যেহেতু তুমি তো আরেকবার মা হতে পারবা বা তোমার বিয়ে হয়ে গেলে তোমার জীবনটা নর্মাল হবে, কিন্তু আমি তো আর কোনোদিন মা হতে পারবো না, তুমি আমাকে বাঁধনকে দিয়ে দাও, কিন্তু একেবারে কাগজে কলমে মানে হুইল করে, যাতে কোনোদিন আর আমি আর অধিকার দেখাতে পারবো না যেটা আমার ছেলে। বাট আমি তাকে দেখা আদর করা ভালোবাসা সেটা আরেক ব্যাপার, কিন্তু অধিকারটা চাপাতে পারবো না, এরকম কিছু একটা মামি আমাকে বলার পরে আমি কিছুই বলি না, আমি জাস্ট চুপ করে বসে থাকি। কিন্তু আমার কোথাও একটা খুব কষ্ট হচ্ছিল, আল্লাহ আমার মামি কোনোদিন মা হতে পারবে না, এত ভালো একটা মানুষ, আল্লাহ তার সাথে কেন এরকম করলো। তো তারা দুজন বলে আমার উত্তরের অপেক্ষায় থাকে না, তারা চলে যাওয়ার পরে আমি সারা রাত ঘুম হয় না, এটা নিয়ে ভাবতে থাকি যে কি করব। তো সারা রাত ভাবার পরে কোথাও একটা মনে ডিসিশন নিয়ে নেই যে ঠিক আছে, যেহেতু হচ্ছে মামি মা হতে পারবে না, এখন আর আমার আর কোনো কথা নেই এখানে, আমি বাঁধনকে মামিকে দিয়ে দেব, আমার ছেলে তো আমি দেখলেই হইলো, এরকম একটা যে আমি তো দেখবো আদর করবো, এরকম এতদিনে মানসিকভাবে এমনি তো একটু প্রস্তুতি নিয়েছিলাম যে ঠিক আছে মামি যেহেতু চাচ্ছে না মামিকে দিয়ে দিই ওকে।
এরপরে প্রায় 1 সপ্তাহ পরে মামি আমার কাছে আবার আসে এবং জিজ্ঞেস করে যে তুমি কী চিন্তা ভাবনা করলা। তো আমাকে হচ্ছে তুমি বাঁধনকে একেবারে কাগজে কলমে দিয়ে দাও, আর তাইলে তো আর তোমার আর জিসানের মধ্যে কোনো সমস্যা থাকবে না, তুমি জিসানকে বিয়ে করে ফেলো, জিসানকে জানাও যে তুমি বাচ্চাটা নিবা না। তো আমি বলি যে না, আমি কেন হচ্ছে জিসানকে জানাবো যে বাচ্চাটা নিব না, বা আমি হচ্ছে আপনাকে বিয়ে করতে চাই। সে তো বিয়ে নিয়ে আর কিছু বলতেছে না। তখন মামি বলতেছে যে না, তুমি ও বলতেছে না, কিভাবে বলবে বলো, সমাজের মানুষ তো কোনোদিনও এরকম একটা বাচ্চা মেনে নিবে না, এই জন্য হয়তো তোমাকে বলতে পারতেছে না। আর তুমি ওকে জানাও যে ঠিক আছে, আমি বাবুকে নিব না, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে প্রস্তুত, এরকম কিছু একটা ওকে যাতে আমি বলি, এরকম আমি আমাকে খুব করে বুঝাইলো। তো আমি বললাম যে যদি বাবুকে না নিতেই যদি না পারি, আমার বিয়ে করে কি দরকার, এখন যেহেতু জিসানও এরকমভাবে আর বিয়ে করে না, তো আমি কেন বলতে যাব, সে যখন বলবে তখন বলবো না। তো আমিও মামিকে এরকম বলে দিই। বলে দেওয়ার পরে তো আমি মানে বিয়েটা আমার মাথা থেকে আমি একদম ঝেড়ে ফেলে দিই যে বিয়েটা আমার আর দরকার নেই। তো এখন আমার মামা মামি যেটা চাচ্ছিল যে আমি জিসানকে বলি যে চলেন বিয়েটা করে ফেলি, আর বাবুকে হচ্ছে আমি মামিকে দিয়ে দিছি, এখন বাচ্চার কোনো ঝামেলা নেই, চলেন আমি বিয়ে করে ফেলি। বাট জিসান তো আমাকে একবারও বলে নাই যে তোমার বাচ্চার জন্য আমি তোমাকে বিয়ে করতে পারছি না, সে কিছুই বলে নাই। সে জাস্ট বলতেছে যে আচ্ছা ঠিক আছে, পড়াশোনা শেষ করো, বাবু কেমন আছে, নর্মালি আমাদের কথাবার্তা হয় এমনিতে পরিচিত মানুষের মতো, প্রেম ভালোবাসার কথা বা বন্ধুত্বের কথাও না। তো সেখান থেকে তাকে আমি বলবো যে চলেন বিয়ে করে ফেলি, কেমন একটা, সে এতদিন যাবত আমার পেছন পেছন ঘুরতেছে। তো যাই হোক, এরকমভাবে হচ্ছে সময়টা কাটলো। এরপরে বেশ কিছুদিন পরে, 1 সপ্তাহ 10 দিন পরে, হঠাৎ করে রাত্রে দেখলাম মামি দরজায় ভেতর থেকে চাবি দিয়ে তালা মারতেছে। তো আমি বললাম মামি তালা মারতেছেন, মামা আসবে না? বলে যে না, তোমার মামা তো গ্রামের বাড়িতে গেছে। তো মামা প্রায় গ্রামের বাড়িতে যায় নানুকে টাকা দিতে, বা নানুর শরীর খারাপ থাকলে বেশি দেখতে, বাড়িতে অনেক কাজ টাজ থাকে, ওগুলোর জন্য যায়। তো আমি ভাবলাম ওই রকমই হয়তো গেছে। বাট একদিন পরেই মামা হচ্ছে দেখি নানুকে আর আমার মাকে নিয়ে হাজির হয়ে গেছে ঢাকায়। আমার মা জীবনে কোনো দিন ঢাকা আসে নাই, এতখানি বয়স হয়েছে ওনার। নানুও কোনো দিন জীবনে ঢাকা আসে নাই, তাদেরকে ঢাকা নিয়ে আসছে। তো যখন তারা আসছে বিকেলের দিকে, আমি যখন সকালে এসে দেখলাম যে আমার নানু আর মাকে ঘরে, তখন আমি মানে পুরো দুনিয়ার সব কিছু ভুলে গেছি। এখন জাস্ট আমার মা আসছে, কিন্তু আমি মায়ের সাথে কোন মুখে গিয়ে কথা বলবো সেটা চলতেছিল আমার মাথায়। বিয়ে শাদী বাচ্চা কাচ্চা এগুলো আর কিছুই নাই এখন। তো আমি এসে তাদের কাছে না গিয়ে, আমি ড্রেস চেঞ্জ করি নাই, খাই নাই, আমি আমার রুমে গিয়ে বসে আছি। ভয়ে আমার হাত পা কাঁপতেছে, মার সামনে আমি কিভাবে যাব। তো আমি বেশ কিছুক্ষণ বসে আছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে মা আমার রুমে আসছে। আসার পরে বলতেছে যে এতদিন পরে আসলাম, তুই তো গিয়ে কেমন আছিস এটাও জিজ্ঞেস করলি না। আমি আর কথা বলতে পারতেছি না, মানে কি বলবো সেই ভাষাই খুঁজে পাচ্ছি না। আর ওইদিকে নিজের হাত 2 হাত একাধারে কসলাচ্ছি, মানে কি করব বুঝতেই পারতেছি না, এরকম একটা ব্যাপার। তখন মা আমাকে গিয়ে জড়ায় ধরে এবং খুব কান্না করে। তখন আমি জাস্ট চিৎকার করে করে কান্না করি আর বলি যে মা আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার এরকম করা ঠিক হয় নাই, বা আমার কোনো সম্পর্কে জড়ানোটাই ঠিক হয় নাই। তখন মা তো মাই, সে অনেক বোঝায়, অনেক কিছু বলে যে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, সব কিছু বাদ দাও। তো আমি তখন মার সাথে একটু নর্মাল হয়। তো মা ওই দিন আর তেমন কিছু বলে না। পরদিন মা আমাকে বাবুর কথা বলে যে তুমি তো শুনছোই, তোমার মামির কোনো দিন বাবু হবে না, তুমি তোমার মামিকে বাঁধনকে দিয়ে দাও, ওরা যেভাবে চাইতেছে ওভাবে দিয়ে দাও, আর তুমি হচ্ছে ওই ছেলেটাকে বিয়ে করে নাও। তো ঠিক আছে, আমি বললাম যে হ্যাঁ, আমি তো বলছি মামিকে দিয়ে দেবো বাঁধনকে। আমি মামিকে বলি নাই, কিন্তু মনে মনে আমি এটা ডিসিশন নিয়েছি যে আমি হচ্ছে দিয়ে দেবো। আর বিয়ে শাদী এখন থাক মা, আমি পড়াশোনা করি, চাকরি বাকরি করি, বিয়ে শাদী যখন হবে করবো না। তো মা মানে যতদিন ছিল, প্রায় 12 দিনের মতো মা এ বাড়িতে ছিল। এই 12 দিন মা আমাকে জাস্ট একটা কথাই ঘুরে ঘুরে বলছে যে তুমি বিয়েটা করে ফেলো, এবং ছেলেটাকে তুমি জানাও যে তুমি বিয়েটা করতে যাচ্ছ। তো আমি কেন জানাবো ছেলেটাকে, এটা আবার আমার মাথায় ঢুকতেছিল না যে ঠিক আছে। তো নর্মাল ছিল, মা 10-12 দিন যতদিন ছিল, 12 দিন পর্যন্ত, ততদিন মা জাস্ট আমাকে বলছে যে তুমি বলো, ওরকম জোরাজুরি বা বাজে কিছু না। তো 12 দিন পরে তারা তো গ্রামের মানুষ, ঢাকা শহরে আসছে, আর ফ্ল্যাটের মধ্যে বন্দি, দম বন্ধ হয়ে মরে যাওয়ার অবস্থা। নানু তো এখানে কোনো রকমে থাকবে না, আমাকে তাড়াতাড়ি বাড়িতে দিয়ে। তো তারপরে নানুও অনেক বুঝাইলো। তো তারা যেদিন চলে যাবে, সকালে তারা বের হয়ে যাবে, যাওয়ার আগে আমার মা আমাকে মানে খুব টাইটলি বলল যে অনেক বুঝাইলাম, যেহেতু তুই সোজা কথা বুঝতেছিস না, আমার ভাইরা আমার জন্য অনেক করছে, আমার ভাইরা তোর জন্য অনেক করছে, তোর বাপ চাচা কারো কোনো হদিস নাই, তোকে আমার ভাইরা এতখানি বড় করছে, এখনও তুই আর কতকাল ওদের উপরে বোঝা হয়ে থাকবি। আর আমি মরার আগে অন্তত পক্ষে দেখে যাই যে আমার মেয়ের একটা সংসার হয়েছে। তো যদি চাস যে নর্মাল থাকুক তোর আমাদের মামের সম্পর্কটা নর্মাল থাকুক, বা আমি তোর সাথে কথা বলি, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তুই আজকেই ছেলেটাকে ফোন করবি এবং ওর সাথে কথা বলবি, ওকে বলবি তুই বিয়েটা করতে চাস।
যদি তুই ওকে যখন বলবি তুই বিয়েটা করতে চাস, সেটা বলার পরে আমাকে ফোন দিবি, এর আগ পর্যন্ত আমি আর তোর সাথে কোনো দিন আর কোনো কথা বলবো না। আর যদি তুই এটা না বলিস তাহলে আমি আমার ভাইদেরকে বলে যাব, আমি মরলেও জানে তোর তোকে আমার মুখটা না দেখতে দেয়, কোনো দিন আর তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তো এত বড় একটা কথা, দুনিয়াতে তো যতই মামারা থাকুক, যে যত কিছুই করুক, আমার মা ছাড়া তো আমার আর কেউ নেই। তো তখন আমার কাছে হচ্ছে কথাটা খুব হার্ড হইলো যে আল্লাহ, আমার মা মরলে আমাকে দেখতে দেবে না এই বিয়ের জন্য, বিয়ে করলেই সব সমাধান, যা বিয়ে করে ফেলবো। তো মা চলে গেল, ওই দিন আর আমি বাসা থেকে বের হইলাম না। এত বড় একটা কথা বললো, মা মারা গেলে মুখটা যাতে আমাকে না দেখতে দেয়, এত শেষ দেখাও আমাকে দেখতে দিবে না, এরকম একটা ব্যাপার। সারাদিন চিন্তা ভাবনা করে বিকেলে মাগরিবের একটু আগে মামিকে আর কিছু বলি না, কাউকে কিচ্ছু বলি না, রুমের মধ্যেই ছিলাম, খাওয়া দাওয়া করি না সারাদিন। পরে বিকেলবেলা সন্ধ্যার আগে জিসানকে ফোন দিলাম। তো সে আমার ফোন পেয়ে প্রথম বাজলো, পরে সে ফোন রিসিভই করলো না। পরের বার হচ্ছে রিসিভ করে বলতেছে, আমি না জানো তোমার ফোনটা পাওয়ার পরে খুব অবাক হয়েছি যে এই মেয়ে আমাকে ফোন করছে, সত্যি সত্যি না আমি স্বপ্নে দেখতেছি, তো এই জন্য রিসিভ করি নাই। তো কি বলতে চাও, কেন ফোন দিলা, কি মনে হইলো হঠাৎ করে, প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে। পরে আমি বলি, একটু থামেন, একটু কথা বলি, আপনি কি ফ্রি আছেন? বলে কেন? আমি বলি যে আমি আপনার সাথে দেখা করতে চাই, কিছু কথা আছে। তখন সে আমাকে বলতেছে যে এমন একটা সময় তুমি আমাকে বলছো যে তুমি আমার সাথে দেখা করতে চাও, কথা আছে, অন্য সময় হলে আমি তো উড়ে উড়ে চলে আসতাম 1 মিনিটের মধ্যে তোমার কাছে, কিন্তু এখন আমি এমন একটা জায়গায় আছি বা এমন সিচুয়েশানে আছি, আমি 3-4 ঘন্টার মধ্যে হচ্ছে আসতে পারবো না। তুমি যেখানেই আসতে বলো, আমি আসতে আসতে রাত্রের 10টা বেজে যাবে, তো ততক্ষণে তো হচ্ছে তোমার সাথে আর আমার রাত্রের বেলা তুমি কি 10টার পরে আমি ফ্রি হব, তো আজকে বাদ দাও, আমরা কালকে সকালে দেখা করি। তো আমি ভাবলাম, ওরে বাবা, এই লোক আবার কি এমন কাজ করে যে সারাদিনই আমার পেছন পেছন ঘুরতো। সে কোথাও একটা যাচ্ছিল অনেক দূরে, বা সে আসতে পারে না এই কারণে, তো ওই দিন আর দেখা করা হইলো না। তো পরদিন সকালে একদম 7টার সময় তার ফোন চলে আসছে যে কয়টা বাজে দেখা করবো। তো আমি বললাম ঠিক আছে, তখন আমি ঘুমাচ্ছি, আমি বললাম আচ্ছা ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে বের হওয়ার আগে আপনাকে ফোন দিতেছি। তো বের হইলাম, ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমাদের ভার্সিটির সামনে ওখানে একটা ক্যাফেতে দেখা করলাম, 2জন গেলাম ওইখানে। যাওয়ার পরে ওই লোককে যখন আমি দেখলাম, আমি দেখতেছি একদম সে শুকায়া কেমন হয়ে গেছে, কালো হয়ে গেছে, তার চোখের নিচে একদম কালি পড়ে গেছে। তো তাকে দেখেই প্রথম আমার রিয়াকশানটা এরকম ছিল, আল্লাহ, এই লোককে আমার বিরহে গাঞ্জা টাঞ্জা খাওয়া শুরু করে দিল, এই লোকের এইরকম অবস্থা কেন, এত ভালো দেখতে লোকটা, এত সুন্দর স্বাস্থ্য, এরকম হয়ে গেছে কেন? তো এটা তো আর ওনাকে আমি জিজ্ঞেস করতে পারি না যে আপনি এরকম হয়ে গেছেন কেন, তাহলে আবার বেশি দরদ দেখানো হয়ে যায় না। তো আমি তাকে বললাম যে আপনার সাথে আমার কিছু কথা আছে, আমি বলতে চাই। তো বলো, কি বলবা? তো আমি বললাম, আপনি তো আর কিছু বললেন না, আপনি যে বললেন জানাবেন, বিয়ে শাদী নিয়ে কই আপনার বাসায় রাজি করাতে পারেন নাই না, কেউ এটা মানে নাই। তো সে চুপ করে আছে, সে কিছুই বলতেছে না, কারণ তার বাসা থেকে তাকে এরকম বলা হয়েছে যে আমাকেই বিয়ে করাবে না, আমার ছেলে তো অনেক পরে, আমাকেই বিয়ে করাবে না, এই মেয়েকেই বিয়ে করাবো না, এরকম। তো তখন হচ্ছে আমি বললাম যে ঠিক আছে, আমি হচ্ছে এরকম এরকম, মামির কখনো বেবি হবে না, সে যেহেতু সবটা জেনেই গেছে। তো আমি বললাম মামির কখনো বেবি হবে না, তো আমি ভাবছি বাঁধনকে একেবারে লিখে পড়ে মামিকে দিয়ে দেবো, আর আপনাকে আমি চলেন তাহলে আমরা বিয়েটা করি, বা আপনি আপনার ফ্যামিলিকে পাঠান মামামের সাথে কথা বলতে। তখন তার যে একটা এক্সাইটমেন্ট থাকার কথা যে আমি বিয়েতে রাজি হয়ে গেছি, যে সে এতদিন পর্যন্ত আমাকে বিয়ের জন্য রাজি করার চেষ্টা করতেছিল, সেটা না আর তার মধ্যে দেখলাম না। সে জাস্ট চুপ করে বসে আছে, কারণ সে তো কনফিউজড ছিল যে ওকেই তো বিয়ে করাইতে রাজি না, ঠিক আছে ওর বাচ্চা না দিলে ওকে কি বিয়ে করতে রাজি হবে, বিয়ে করাতে? তখন সে আমাকে কিছুক্ষণ পর বলে কি যে বাবা মার আসার কি দরকার, চলো আমি আর তুমি বিয়ে করে ফেলি। তো আমি বলি, এটা কেমন কথা, আমি আর তুমি বিয়ে করে ফেলি? কেন আমি আর আপনি বিয়ে করে ফেলবো? আপনার গার্জিয়ান আসবে, আমার বাবা মা আমাদের সাথে কথা বলবে, নর্মাল যেভাবে মানুষের বিয়ে হয়, যদি এইভাবে বিয়ে করতে পারেন করবো, আর না হলে বলে দেন যে বিয়ে করবো না, আমি অন্য কোথাও বিয়ে করে নিই, কারণ আমার মা বলছে আমাকে বিয়ে করতে হবে। তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 2টা দিন সময় দাও, আমি জানাচ্ছি তোমাকে। জানানোর কি আছে, এতদিন পর্যন্ত তো আপনি খুব পাগল ছিলেন, ফ্যামিলির সাথে কথা না বলেই পাগল হয়ে গেছেন। তো সে বলল যে ঠিক আছে, তুমি আমাকে একটু সময় দাও, এই বিষয়ে কথা না বলি। তো নাস্তা রাস্তা করার পরে সে চলে গেল। চলে যাওয়ার পরে আমিও আসলাম আমার কাজটা সেরে বাসায়। তো ওই দিন যেদিন আসছি, ওই দিন সন্ধ্যাবেলায় সে ফোন দিয়ে, 2 দিন তো সময় চাইছিল, বাট 2 দিন সময় আর নেয় নাই। সে তার বোনকে ফোন দিছে যে আপু এরকম এরকম, আমি হচ্ছে মার সাথে দেখা করতে চাই, তুই বাড়িতে আয়। তো সে আবার খুব ভয় পায় তার বাবাকে।
তো তার মা আর তার বোন সবসময় তাকে সেভ করে, আর বড় আপু তাকে খুব মানে সে যেটা চায় থাকে না, বাচ্চারা কত কিছু বায়না করে, তো বড় বোন হিসেবে সে সবসময় ওইটা বাবা মার কাছ থেকে নিয়ে দেয়। তো তার কাছে এমনই মনে হয়েছে যে বড় আপু ছাড়া এটার উপায় নাই। কিন্তু এই সম্পূর্ণ কাহিনীটা তো বানাইছে ওনার মা আর বোন, সেটা তো উনিও জানে না, আমিও জানি না। তারপরে গিয়ে হচ্ছে উনি বলছে বাসায় আসছে, তো সে এতদিন পরে বাসায় আসছে, প্রায় 4 মাস হয়ে গেছে ততদিনে সে বাসা থেকে বাইরে। তার এর মধ্যে আমি দেখে যে আমার যে তার প্রতি কোনো ফিলিংস নাই, সেখান থেকে আমার এত খারাপ লাগছে যে লোকটা এরকম হয়ে গেছে শুকায়। আবার সে কী জন্য এরকম হয়েছে সেটা এখনও আমি জানি না। তো তার মা যখন জানতে পারছে যে সে এরকম কাজ করতে, সেটা তার আগেই জানছে, তো তখন তাকে দেখে সামনাসামনি আর দেখে নাই। সামনাসামনি দেখার পর তো তার মা কান্না করতে করতে শেষ। তখন সে মানে ওই কান্নার সুযোগ নিয়ে যে এত কান্না করতেছো, তো ছেলের এত ভালো চাইলে তো ছেলের ভালোবাসাটাকে কেন গ্রহণ করতে পারো না। তখন সে বলে যে ওর ছেলে কেউ আনবে না, ওর ছেলে গ্রামেই থাকবে, এখন ওকে আমি বিয়ে করে কেউ তো আর জানবে না। তুমি ওর বোনের সাথে আর কি আলাদাভাবে বলে যে তুমি মাকে রাজি করাও যে ওকে বিয়ে করব, কি সবাই জানবে যে ওর আর আমার বিয়ে হয়েছে, ওর অতীতটা তো আর কেউ জানে না, আর ওর বাচ্চা যদি না আসে কেউ তো এটা নিয়ে প্রশ্নও করবে না, তো এখন তো আর কোনো সমস্যা নেই। তো ওর বোন বলে ঠিক আছে তুই নিশ্চিন্ত থাক, আমি মার সাথে কথা বলে মার বাবাকে দুজনকেই বোঝানোর চেষ্টা করব। তো জিসানের বাবা হচ্ছে দেখায় খুব শক্ত, সে খুব রাগী, বাট সে তার ছেলের জন্য মানে মনে মনে আমার ছেলেকেও মেনে নেবে সেটাতেও রাজি হয়ে গেছিলো। জাস্ট অপেক্ষা ছিল ছেলে বাসায় এসে বলুক যে বাবা তুমি রাজি হও, সমাজের মানুষ যা ইচ্ছা তা বলুক, আমার ছেলেটা বাড়িতে থাকে। এটা ওর মায়ের আগে ওর বাবা রাজি হয়ে গেছে মনে মনে। তখন ওর বোন যখন বলল যে দুজনকে মা বাবাকে সামনে রেখে ওকে সামনে রেখে বললো যে ঠিক আছে, ভাবনার ছেলেটাকে এখন আনবে না, ভাবনার ছেলে গ্রামেই থাকবে, ভাবনাকে হচ্ছে আমরা বিয়ে করাবো জিসানের সাথে, ওর মামামের সাথে আমরা গিয়ে কথা বলি, নর্মাল যেরকম হয় বিয়ে এরকমভাবেই কথাবার্তা বলে বিয়ে হোক, কেউ আর ওদের সম্বন্ধে বা ওর অতীত সম্বন্ধে আমরা না ঘাটাই, না জানি, ওর যে ছেলে আসে এটা মনে করো আমরাও ভুলে যাই, যেটা আমরা কেউ জানি না। তখন আমার যে জিসানের মা বাবা দুইজনই রাজি হয়, আচ্ছা ঠিক আছে ভাবনাকে বলো আমরা ওদের বাড়িতে আসবো, ওর মামিকে ওর মামামের সাথে কথা বলতে। ততক্ষণে আমার মামিকে এদিকে ফোন করে হচ্ছে যে জিসানের যে বোন সে জানাই দিছে যে আমরা যে জিসান আসছে বাড়িতে এখন হয়েছে। তো এখানে কাহিনী হয়েছে আমার মামির সাথে যখন দেখা করতে আসছে তখনই তারা আমার মামিকে বলে গেছে যে আমরা বাচ্চাটাকে মানবো না, আমরা ভাবনাকে বিয়ে করাবো। কিন্তু এই কথাটা আমার থেকে যাতে জিসান শোনে, এটা ছিল তাদের কথা যে আমরা বলবো না যে আমরা মেয়েটাকে বিয়ে করাবো, আপনারা কিভাবে জিসানের কাছে বলাবেন সেটা আপনার দায়িত্ব, আপনাকে দিয়ে গেলাম, আপনি সব ঠিকঠাক করবেন। জিসান এসে যাতে আমাদেরকে বলে যে আমরা হচ্ছে এই মেয়েটাকে বিয়ে করো, মেয়ের ছেলেটা আনবে না, যাতে কোনো কিছু তাদের উপরে না পড়ে। কারণ পরবর্তীতে যদি হচ্ছে এখন আমি রাজি হয়ে গেছি, যদি তারা আমাদের বাসায় আসছিল এটা জানার পরে এরকম হয়ে যাবে না যে তাদের চাপে পড়ে আমি আমার ছেলেকে মামিকে দিয়ে দিছি, সেটাতে জিসানের কাছে তারা খারাপ হয়ে যাবে যে আমার মা এরকম করলো, একটা মায়ের কাছ থেকে তার বাচ্চাটা দূরে সরাই দিল, এগুলোর কোনো ব্লেম যাতে তাদের উপরে না আসে। আর মামিও মাঝখান থেকে একটা সুযোগ খুঁজতেছিল তাকে পার্মানেন্টলি হয়ে মানে আমি যাতে বাঁধনকে দিয়ে দিই। তো সব কিছু মিলে প্রপারলি তারা একটা গেম খেলছে আমার সাথে যে যাই হোক যেভাবে হোক, এখন যখন দেখছে যে আমি বাচ্চা দিয়ে দিতে রাজি হয়েছি কিন্তু আমি বিয়ের জন্য রাজি হচ্ছি না, তখন গিয়ে মানে আমার শেষ একদম মামা মামির শেষ ভরসা হিসেবে আমার মাকে আর নানুকে নিয়ে আসছে। কারণ ছোটোবেলা থেকে নানুই আমার সবচেয়ে কাছের ছিল, আর মা ছাড়া তো দুনিয়াতে আমার কেউ নাই, মায়ের কথা আমি জানে ফেলতে পারবো না। তখন তারা আমাকে এই মাকে দিয়ে এই পলিটিক্স করে আমাকে বিয়ের জন্য রাজি করাইলো। এটা আমিও জানি না, জিসানও জানি না, এটা বিয়ের পরে জানতে পারলাম। তো যাই হোক আপনাদের আগেই জানাই দিলাম, আপনারা আবার কনফিউশনে পড়ে যাবেন এটা রেখে বললে। যাই হোক, তো এভাবে হচ্ছে সব ঠিকঠাক হইলো। তারপরে তারা একটা ডেট ফিক্সড করলো আমাদের বাড়িতে আসবে। তো আমার বড় মামা তো ঢাকাতেই আছে, সেজো মামা ঢাকাতে আছে, শুধু মেজো মামা থাকে গ্রামে। তো মেজো মামাকে আসতে বললো, মেজো মামা আর আসে নাই, সেজো মামা তারা সবাই আসলো। আসার পরে জিসানের আম্মা আমাকে একটা আংটি, চেন, কানের দুল এগুলো দিয়ে গেলেন, অনেক কাপড় চোপড় মানে অনেক শপিং টপিং করে অনেক কিছু দিয়ে একদম সোনা কাপড় দেয়া যেটাকে বলে দিয়ে বিয়ের কথা পাকা করে গেলেন যে হ্যাঁ আমরা এই মেয়েকে নিব আমার ছেলের জন্য। কিন্তু এখন আপনারা ভালো একটা দিন দেখে আপনারা একটা সময় ঠিক করে তখন বলেন। তখন মামা বললো যে ঠিক আছে এই বিষয়টা আমরা বসে আলোচনা করে পরে জানাই বিয়ের তারিখটা, বিয়ে তো পাকা হয়েই গেল, বাকি তারিখটা অন্য একদিন ঠিক করি। তো ওই দিন তারা এভাবে সব কিছু ঠিকঠাক করলে চলে গেল। তখন ওই দিন যখন তারা আসলো তখন আমি দেখলাম যে এই মহিলাকে তো ওই দিন আমি দেখছি, এই মেয়েটাকেও দেখছি, তাহলে এরা হচ্ছে জিসানের মা আর বোন, তারা আসছিল এই বাড়িতে। তখন আমার মাথার মধ্যে কোথাও একটা ঘুরপাক খাচ্ছিল
যে তারা এসে কিছু তো একটা মামিকে বলে গেছে। তো আমি অনেক জানতে চাইছি। মামি বলে আরে না, তারা এমনি আসছিল, তারা ভাবছে তুমি হয়তো জিসানকে আটকে রাখছো প্রেম করে, এই জন্য তুমি যাতে জিসানকে ছেড়ে দাও আর জিসানকে অন্য কোথাও বিয়ে করাবে সেটা বলতে। তো আমি বলে দিয়েছি আমার ভাগ্নির কোনো দোষ নাই, আপনার ছেলে আমার ভাগ্নির পিছনে পিছনে ঘুরে, এগুলাই আর কিছু না। সে আমাকে এটাই বোঝাইলো। তো পরবর্তীতে আমি মামাকে বললাম যে মামা আমার পরীক্ষার আর মাত্র 3 মাস বাকি আছে, ফাইনাল সেমিস্টারের পরীক্ষা, তো আগে পরীক্ষাটা দেই, রিল্যাক্সে আগে পরীক্ষাটা দেই, মাথা ঠান্ডা হোক, তারপরে বিয়েটা করি। ঠিক আছে, সব কিছু নর্মাল, সব কিছু তো এখন ঠিক আছে, আমি তো বিয়েটা করবো, রাজি হয়েছে। এই 3 মাসে আমিও একটু প্রস্তুতি নেই যে ঠিক আছে আমাকে বিয়েটা করতে হবে, আর পাশাপাশি আমি আমার পরীক্ষাটা দিই। তো মামা আবার জানানোর পরে তারা সম্মতি দিল যে আচ্ছা ঠিক আছে 3 মাসও পরীক্ষা দেখ, পরীক্ষার পরে আমরা একটা দিন ঠিক করে বিয়ের দিনটা ঠিক করব। তো এভাবে সব কিছু নর্মাল হয়ে গেল। নর্মাল হয়ে যাওয়ার পরে এখন জিসান সাহেব তো আমাকে দিনে 14 বার ফোন করে। এখন এটা তো আমার কাছে বেশি একটা ভাল লাগে না। এরপর ঠেকে ঠেকে কথা বলি যে ঠিক আছে বিয়েটা যখন করতে হবে তো কথাও বলি, কি আর করব। তো কথা বলতেছি, সব কিছু নর্মাল চলতেছে। তো মামি আমাকে বারবার বুঝাইতো যে তুমি ওর সাথে বারবার দেখা করো, সামনাসামনি যাও, হলে তুমি দেখা গেছে একটু ফ্রি হইতে পারবা, আস্তে আস্তে তুমি ওর সাথে মিশে গেলে সম্পর্কটা আরও হালকা হবে। এরকম মামি আমাকে অনেক কিছু বুঝাইতো। আমিও এটা বুঝতাম যে ঠিক আছে, যেহেতু বিয়ে করবো নর্মাল করার তো দরকার আছে। এর মাঝে আমি জিসানের সাথে দেখা করলাম, এবং দেখা করলে আমি জিসানকে এটা জানাইলাম যে দেখেন আপনি যদি বিয়ে করবেন ঠিক আছে, বিয়ে করতে চাচ্ছেন, সব কিছু নর্মাল, কিন্তু আপনি আমার কাছে 8-10টা নর্মাল কাপলদের মতো যদি রিলেশনশিপ চান, সেটা আমি বিয়ের সাথে সাথে আপনাকে কখনোই দিতে পারবো না। যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে আমি তার সাথে ক্লোজ হইতে পারবো না খুব, কারণ আমার তো ছেলে মানুষ দেখলেই প্যানিক হয়, এরকম একটা ব্যাপার। সেখান থেকে তার সাথে আমি কিভাবে এত দ্রুত নর্মাল করতে পারবো সম্পর্ক। তখন তার প্রশ্নটা প্রথম দিন, মানে আমাদের বিয়ের তারিখ ঠিক হওয়ার পরে প্রথম যেদিন আমরা দেখা করলাম সেদিনের কথা এটা। তখন তার উত্তরটা এরকম ছিল যে আমি জাস্ট তুমি কবুল বলবা, কবুল বলার পরে অটোমেটিকলি দেখবে আমার জন্য তোমার মায়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মায়া হয়ে গেল। তখন বলতেছে কবুল বলার পরে দেখবে এমনিতেই মায়া হয়ে গেছে, আর মায়াটুকু থাকলেই চলবে, তুমি জাস্ট আমাকে যদি আমার ঘর থেকে আমাকে বের করে না দাও, এতটুকুই এনাফ। তুমি আমার ঘরে থাকবা, প্রয়োজনে তুমি খাটে ঘুমায়, আমি নিচে ঘুমাবো, আমি জাস্ট তোমাকে দেখবো দূর থেকে যে তুমি আমার ঘরে থাকতেছো, তুমি আমার, এটা হলেই যথেষ্ট, আর কিচ্ছু চাই না। আর কোনো দিন আমি যদি কিছু চাই তখন তুমি বইলো, এর সামনে তুমি না চাওয়া পর্যন্ত কোনোদিন আমাদের সম্পর্কটা সামনে আগাবে না। তো এভাবেই ঠিক আছে, তখন আমিও মেন্টালি একটু স্ট্রং হইলাম যে ঠিক আছে তাহলে লোকটা ততটাও খারাপ না, যেহেতু সে এতটাও মানছে আমাকে সময় দিবে সম্পর্কটা ঠিক করার জন্য বা নিজেকে একটু গোছানোর জন্য। তো সব কিছু এইভাবে নর্মাল হইলো। তারপরে তার সাথে ফোনে কথা হয়, বাইরে 1-2 দিন পরপরই আবার দেখা করি, কোথাও বসে 1 কাপ কফি খাই, নর্মাল হওয়ার চেষ্টা করতেছি।